চেষ্টার সোশিওলজি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশিওলজি ভার্সেস কমন সেন্স। আমাদের পেপার ওয়ানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এটা, এবং প্রায়শই এখান থেকে প্রশ্ন আসে। অ্যাজ সাচ দেখে মনে হয় এটা যে খুবই একটা সহজ বিষয়, কিন্তু লিখতে গিয়ে একটু সমস্যা আমরা ফেস করি যে কি লিখবো, কন্টেন্ট কি দেবো এখানে। তো যাই হোক, বিষয়টা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নিই এর দুটো জিনিসের ডেফিনেশন কি। অর্থাৎ আমরা যদি দেখি যে সোশিওলজি বলতে কি বোঝায়, না সোশিওলজি হচ্ছে দিস ইজ এ সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি, সোশ্যাল সোশ্যাল রিলেশনশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস। অর্থাৎ আমরা সোশিওলজি একদম প্রথমেই যে ডেফিনেশনের কথা আমরা পড়েছি, সেখানে অনেকগুলো ডেফিনেশন, অনেক রকমের ডেফিনেশন আমরা দেখেছি। বিভিন্ন সোশিওলজিস্ট সেটাকে বিভিন্নভাবে আর কি ডিফাইন করেছে। বাট তার যেটা মূল বক্তব্য, মূল কথা, সার কথা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি। তার সাথে হচ্ছে সোশ্যাল রিলেশনশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস, এই সবই হচ্ছে সোশিওলজি। আর কমন সেন্স কি, না এটা হচ্ছে এভরিডে টেকেন ফর গ্রান্টেড নলেজ বেসড অন ট্র্যাডিশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনটিউশন। তাহলে এই যে আমরা যেটা বলছি যে ধরো সোশিওলজি, তোমাকে যদি সোশিওলজিক্যাল একটা স্টাডি করতে হয়, বা একটা সোসাইটিকে আর কি সায়েন্টিফিক্যালি স্টাডি করতে হয়, বা ইনস্টিটিউশনগুলোকে সায়েন্টিফিক্যালি স্টাডি করতে হয়, তাহলে তোমার নিজের মধ্যে কিছু তাত্ত্বিক ধারণা তোমাকে থাকতে হবে। অর্থাৎ এটা নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। কিন্তু কমন সেন্স অর্জন করার জন্য কিন্তু সেসব কোনো বাধা নেই, ঠিক আছে? এনিওয়ান ক্যান অ্যাকুয়ার কমন সেন্স। সে কোথায় তার জন্ম হচ্ছে, কোন কালচারে সে বিলং করছে, কোন ধর্মের মানুষ, অন্যান্য সোশ্যাল যেসব তোমার হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো আছে, বা যেগুলো তাকে প্রথম ছোটবেলা থেকে যেভাবে তার সোশ্যালাইজেশন ঘটছে, তার উপরেই তার এই কমন সেন্স কিভাবে তার তৈরি হচ্ছে সেই জিনিসটা ডিপেন্ড করে। এভরিডে টেকেন ফর গ্রান্টেড নলেজ বেসড অন ট্র্যাডিশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনটিউশন। তাহলে তার একটা যে প্রথম কথা, সে হচ্ছে সিমিলারিটি দেখে। ইনটিউশন মানে কিরকম, যে তার একটা মনে হলো আর কি, যদি এটা ছুলে পরে যদি কেউ প্রণাম করে, তাহলে ওটা ছুলেও তাহলে প্রণাম করা উচিত। হ্যাঁ, এরকম একটা ধারণা তৈরি হয়। তো এখানে দেখো কমন সেন্স ব্যাপারটা, এখানে ইন্ডিয়াতে ধরো বেশিরভাগ লোক যারা ধরো হিন্দু ধর্মের অনুসারী, তাদের কাছে ধরো যে কোনো জিনিসই, তুমি সেটা একটা মানে বই হোক, একটা মোবাইল হোক, বা গাড়ি থেকে শুরু করে সবের মধ্যেই তোমার তারা কি না, তারা সেখানে ঈশ্বরকে দেখতে পাচ্ছে। ফলে সেখানে যদি কোথাও পা লেগে যাচ্ছে, সেখানে প্রণাম করছে। যন্ত্রপাতি, বা তোমার জিমে গিয়ে জিমের ইনস্ট্রুমেন্ট, সবেতেই সে দেখছে, প্রণাম করছে। এই জিনিস কিন্তু এই কমন সেন্স, ঠিক আছে, এই যে কমন সেন্সটা, সেটা গ্রো করেছে কোথায়, না আমাদের এখানকার যে ট্র্যাডিশন, কালচার, তার মধ্যে থাকার ফলে সেটা গ্রো করেছে। একই জিনিস তুমি কিন্তু অন্য কালচারে হয়তো নাও দেখতে পারো, অন্য ধর্মে না দেখতে পারো, অন্য দেশে না দেখতে পারো। তো এটা পুরোটাই ডিপেন্ড করছে সে কিভাবে তার সোশ্যালাইজেশন ঘটছে। তো এই দুটো হচ্ছে তোমার ডেফিনেশনের দিক থেকে আমরা দুটো জিনিসকে আলাদা করছি। তাহলে কমন সেন্স কি, না এভরিডে টেকেন ফর গ্রান্টেড নলেজ, যেটা যেটা নিয়ে কোনো রকম কোনো চর্চা আলোচনা কিছু নেই, একদম যেটা হচ্ছে যে এটা তো এটাই, এর উপরে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করার কোনো জায়গা নেই, ঠিক আছে? বেসড অন ট্র্যাডিশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনটিউশন। তাহলে এরপরে আমরা দেখছি যে এই দুটো জিনিসের মানে ফিচার কি কি। তাহলে কমন সেন্সের ফিচার কি কি, এটা হচ্ছে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। অর্থাৎ প্রত্যক্ষভাবে যে তার এক্সপিরিয়েন্স বা জ্ঞান যে আহরণ করছে, সেটাই হচ্ছে তার কমন সেন্স, ঠিক আছে? এভরিডে নো হাউ দ্যাট হেল্পস পিপল হ্যান্ডেল অর্ডিনারি সিচুয়েশন। তাহলে একটা জায়গায় সার্ভাইভ করার জন্য তার এই জ্ঞানটা কিন্তু কাজে লাগছে। কিরকম, না ধরো হাউ টু গ্রিট, হাউ টু কুক, হাউ টু ট্রাভেল। অর্থাৎ তুমি জানো, তুমি ধরো একটা কারি রান্না করতে জানো ইন্ডিয়ান স্পাইসেস দিয়ে, এবং তোমাকে যদি সেখানে অন্য কোনো একটা অচেনা কোনো খাবার, কাঁচা মাল কিছু দেয়, যে সাপোজ স্কুইড, স্কুইড হচ্ছে, তুমি জাপানে গেছো, সেখানে তোমাকে ইন্ডিয়ান স্পাইস দেওয়া হয়েছে, তোমাকে বলা হলো যে এই স্কুইড রান্না করতে হবে। তুমি কিন্তু ইন্ডিয়ান কারি মশলা দিয়ে তুমি স্কুইড রান্না করে দেবে, যদিও তুমি কোনোদিনও লাইফে আগে কখনো স্কুইড রান্না বা অক্টোপাস রান্না করোনি। কিন্তু কি, তোমার মধ্যে একটা এই যে কমন সেন্স তৈরি হয়ে গেছে, যে তুমি ওই মশলা দিয়ে কিভাবে রান্না করতে হয়, ঠিক আছে, যে কোনো রকমের যে কোনো কাঁচামাল, যে কোনো রকমের নতুন সবজি, ঠিক আছে, তুমি সেটা দিয়ে রান্না করে দিতে পারবে। আচ্ছা,
বেসড অন ট্র্যাডিশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে এখানে এই যে বললাম ট্র্যাডিশন অ্যান্ড এক্সপিরিয়েন্সটা খুব মানে ইম্পর্টেন্ট। ইনহেরিটেড থ্রু কালচার, ফোকলোর, সোশ্যাল লার্নিং রাদার দেন ফর্মাল এডুকেশন। তাহলে এগুলো কিন্তু মানে ফর্মাল এডুকেশন স্কুলের মাধ্যমে লোকে শেখে না, এগুলো সাধারণত তোমার সোশ্যালাইজেশন, আদার মোডস অফ সোশ্যালাইজেশন দিয়ে সে শিখছে। আচ্ছা, পার্টিকুলারিস্টিক অ্যান্ড কনটেক্সট বাউন্ড। এক্সপ্লেনেশনস ডিফার বাই কমিউনিটি, রিলিজিয়ন, কাস্ট অর রিজিয়ন, নট ইউনিভার্সালি ভ্যালিড। তাহলে এই যে কমন সেন্স যেটা বললাম এক্ষুনি, যে কমন সেন্স কিন্তু ইউনিভার্সালি ভ্যালিড নয়, অর্থাৎ যে কমন সেন্সটা এখানে খুব ভালো রকমের একটা তার মানে ইয়ে রয়েছে, কি বলবো ওটাকে, মানে আহ, খুব ভালো রকম ভাবে যার বিস্তৃতি রয়েছে ভারতে, সেই একই কমন সেন্স কিন্তু আমেরিকাতে এক্সিস্টই করে না। তো এটা খুব হচ্ছে একটা ট্রুথফুল ব্যাপার যে এটা ভ্যারি করছে তোমার কিসের উপরে, না সেটা হচ্ছে তোমার কমিউনিটি, কোন কমিউনিটি থেকে বিলং করছে, রিলিজিয়ন কি, কাস্ট কি, রিজিয়ন কি, সবের উপর ডিপেন্ড করছে হচ্ছে এই কমন সেন্সটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আনক্রিটিক্যাল অ্যাকসেপ্টেন্স। যেটা বললাম যে এখানে কোনো মানে কোয়েশ্চেনের কোনো জায়গা নেই, যে যে কমন সেন্স তোমার কাছে এসছে থ্রু সোশ্যালাইজেশন, অ্যাজ সিন অ্যাজ ন্যাচারাল অর সেলফ এভিডেন্ট। তাহলে এটা মানে এটার কোনো প্রশ্নের কোনো জায়গা থাকছে না, ঠিক আছে, এটা হয়তো হয়, এটাই ন্যাচারাল। রেয়ারলি কোয়েশ্চেন স্ট্রাকচারাল অর সায়েন্টিফিক কজেস। তাহলে এই যে তোমার এটা কেন হলো, এটা এই ধারণাটা কেন এলো, বা এই কমন সেন্সটা কিভাবে প্রিভেল করলো, এটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন বা কোনো রকম ভাবে কেউ ভাবছেই না যেটা কিভাবে এলো। তাহলে এগুলো হচ্ছে আমরা লেম্যানদের কথা বলছি, যাদের কোনো সোশিওলজি পড়ার সাথে যাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবারে হচ্ছে একটা খুব ভালো এক্সাম্পল, যে ছবিটা আমি দেখিয়েছিলাম একটু আগে। যদি আমরা একটুখানি আগের ছবিটাতে ফিরি, তাহলে দেখব যে এখানে পরিষ্কার লেখা আছে কমন সেন্স কি বলছে, যে এই একটি ফ্যামিলি, এরা হচ্ছে পুয়ার, গরিব। তাহলে এদের যে দারিদ্র তার কারণ কি, না কমন সেন্স বলছে যে এরা হচ্ছে লেজি, অর্থাৎ এরা অলস, যার জন্য হচ্ছে এরা গরিব। এরপরে যখন আমরা নেক্সট আমরা দেখব যে সোশিওলজির ফিচার কি কি। এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ইনকোয়ারি, মানে সিস্টেমেটিক ইনকোয়ারি ইউজেস সায়েন্টিফিক মেথডস লাইক সার্ভে, স্ট্যাটিস্টিক্স, এথনোগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যানালিসিস। তাহলে এটা হচ্ছে একটা মানে সায়েন্টিফিক স্টাডি একটা, ঠিক আছে, সিস্টেমেটিক ইনকোয়ারি। নেক্সট হচ্ছে অবজেক্টিভিটি, এর একটা মানে নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে, সিক্স টু রিডিউস বায়াস। তাহলে যেই যে একটা বায়াসনেস যে কাজ করছে সেটাকে রিডিউস করা, ঠিক আছে, মানে এমন একটা জিনিস যেটা যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করো না কেন সেটা ট্রুথ, সেটার মধ্যে কোনো এই যে রিজিয়নাল বা কাস্ট বেসড বা রিলিজিয়ন বেসড যে বায়াসনেস কাজ করছে, যেভাবে কমন সেন্সে যেটা দেখা যাচ্ছে, সেই জিনিসটা যেন এখানে না থাকে। ভ্যালিডেটস আইডিয়াস থ্রু এভিডেন্স অ্যান্ড টেস্টিং। তাহলে যে আইডিয়াটা এলো, অর্থাৎ যে তোমার থিওরিটা এলো, সেটাকে তোমার ভ্যালিডেট করছে বিভিন্ন রকমের টেস্টিং এবং এক্সপিরিয়েন্স বা এভিডেন্সের মাধ্যমে। নেক্সট হচ্ছে জেনারেলিটি, আইডেন্টিফাইজ রিকারিং প্যাটার্ন অর টু ফর্ম জেনারেল লজ অ্যাবাউট সোসাইটি। তাহলে এখানের মেন উদ্দেশ্য হচ্ছে কি, না এমন একটা তত্ত্ব তৈরি করা যেটা যে কোনো রকমের জায়গাতেই তোমার ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বা ট্রুথফুল। যেরকম হচ্ছে আইডেন্টিফাইজ রিকারিং প্যাটার্নস টু ফর্ম আ জেনারেল ল। তাহলে ল কখন তৈরি হয়, না যে জিনিসটা সব ক্ষেত্রে একই রকম পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ফিট করবে, ঠিক আছে, যদি এই প্রিকন্ডিশন থাকে তাহলে এখানে একটা ইকুয়েশন তৈরি হবে এবং তারপরে আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে এই জিনিসটাকেই পাবো। এটা হচ্ছে একটা তত্ত্ব বা ল। এরকম কোনো জিনিসকে এস্টাবলিশ করাই হচ্ছে সোশিওলজির একটা উদ্দেশ্য। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল ওরিয়েন্টেশন। তাহলে এই যে কমন সেন্স, সোশিওলজি কিন্তু প্রথম শুরু হচ্ছে, মানে স্টার্টিং পয়েন্টই হচ্ছে কিন্তু কমন সেন্স। তাহলে যদি একটা ধারণা না থাকে তাহলে তো সোশিওলজি দিয়ে সেটাকে টেস্ট করার প্রশ্নই ওঠে না, মানে এই প্রশ্নটাই উঠছে না। তাহলে প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে কমন সেন্স। তাহলে বলছে যে চ্যালেঞ্জেস কমন সেন্স বিলিভস অ্যান্ড এক্সামিনস হিডেন স্ট্রাকচার্স। তাহলে প্রথমে হচ্ছে যে সেই কমন সেন্সটাকে কি, না একদম পুরোপুরি একদম মানে উইদাউট এনি অবজেকশন বা উইদাউট এনি কোয়েশ্চেন অ্যাকসেপ্ট না করা, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে সেটার যে ভেতরে মানে আন্ডারলাইং যেসব স্ট্রাকচার বা আদার্স যেসব ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করা, এটা হচ্ছে ক্রিটিক্যাল ওরিয়েন্টেশন। এবারে আমরা আসছিলাম ওই এক্সাম্পলেই, যে ওখানে আমি দেখলাম যে কমন সেন্স বলছে কি না তারা গরিব, তার কারণ তারা হচ্ছে লেজি। এখানে কি বলছে, যে তারা গরিব
তারা তারা লেজি বলে তারা গরিব নয়, তারা বেসিক্যালি হচ্ছে এখানে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট আছে, তোমরা আশা করি এটা ইকোনমিক্সে পড়েছো, ইনইকুয়ালিটি আছে একটা, এবং ল্যাক অফ সোশ্যাল মোবিলিটি। তো এর সাথে মেবি আরও অনেক রিজন রয়েছে যার জন্য, মানে এটা রিজন টু রিজন, ধরো একটা জায়গায় পভার্টির মেন রিজন কি, সেটা অন্য জায়গার পভার্টির মেন রিজনের সাথে নাও মিশতে পারে। আমেরিকায় যদি যেটুকু প্রভার্টি আছে সেটার সাথে ভারতে যে একটা বিশাল বড় প্রভার্টি রয়েছে সেটার সাথে তার রিজন নাও মিলতে পারে। তো এর মধ্যে অনেকগুলো বিষয় থাকতে পারে মাল্টি ডাইমেনশনাল, এবং তার মধ্যে এরকম হতে পারে যে সেগুলো এরকম স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ইনইকুয়ালিটি এবং ল্যাক অফ সোশ্যাল মোবিলিটি সব একসাথে এসে পড়ে সেই পোভার্টি তৈরি করেছে। তাহলে এর পিছনে আমি একটা প্রপার সায়েন্টিফিক স্টাডি পেলাম, যার ফলে আমরা এই এই মানে তত্ত্বে বা এই একটা মতামতে উপনীত হতে পারলাম যে এটা মানে পোভার্টিটা শুধুমাত্র ওরকম একটা লেজিনেসের জন্য নয়, যেটা কমন সেন্স আমাদেরকে বলেছিল। বেশ, নেক্সট আমরা আসছি রিলেশন। ঠিক আছে, এই দুটোর মধ্যে রিলেশন কি? রিলেশন হচ্ছে তোমার দুরকম রিলেশন আছে, একটা হচ্ছে কনভার্জেন্স, একটা হচ্ছে ডাইভার্জেন্স। তাহলে কিছু বৈশিষ্ট্য আমরা পাচ্ছি যেগুলো হচ্ছে যে দুটোর সাথে মিল আর কি, মিল আছে প্রচুর, যে এই দুটোই কিন্তু এই কাজটা করছে। আবার কিছু পাচ্ছি পুরোপুরি আলাদা, ডিস্টিংক্ট একদম। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে, না এই পয়েন্ট অফ কনভার্জেন্স। ঠিক আছে, যেটা কমন সেন্স আর সোশিওলজি একই সাথে গিয়ে এক জায়গাতে মিশছে। কি না, শেয়ার্ড সাবজেক্ট ম্যাটার, বোথ স্টাডি হিউম্যান বিহেভিয়ার, রোলস, ইনস্টিটিউশনস অ্যান্ড কালচার। তাহলে কমন সেন্স যেটা অ্যাজ সাচ কোনো রকম কোনো স্টাডি নয়, মানে কোনো বিদ্যা নয় সমাজবিদ্যার মতন, কিন্তু সেটা কিন্তু বেসিক্যালি সেও কি করছে, সেও কিন্তু এই যে বিভিন্ন হিউম্যান বিহেভিয়ার, রোল, ইনস্টিটিউশন, কালচারকে স্টাডি করে তার মধ্যে থেকেও কিছু জিনিসকে ওই কমন সেন্স হিসাবে নিজের মধ্যে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কমন ব্যাপার, দুটোর মধ্যেই আছে, দুজনেই কিন্তু এই জিনিসটা করছে, হিউম্যান বিহেভিয়ার স্টাডি করছে, রোলস, ইনস্টিটিউশনস, কালচার এগুলোকে স্টাডি করছে। সোশিওলজি বিল্ডস অন কমন সেন্স, তাহলে এভরিডে অবজারভেশন ইন্সপায়ার রিসার্চ। তাহলে ওই যে বললাম স্টার্টিং পয়েন্ট অফ সোশিওলজি হচ্ছে কমন সেন্স, তাহলে এখানেও তাই বলছে যে এভরিডে অবজারভেশন যেটা সেটাই রিসার্চকে ইন্সপায়ার করছে। পেডাগজিক্যাল ইউজ, কমন সেন্স এক্সাম্পলস মেক সোশিওলজিক্যাল থিওরিজ রিলেটেবল। তাহলে যেরকম ভাবে যারা সোশিওলজির টিচার আছে তারা যেরকম ভাবে তোমার বিভিন্ন তত্ত্বকে, গূঢ় তত্ত্বকে বোঝানোর জন্য তোমার দেখবে যে কমন সেন্সের বিভিন্ন জিনিস ইউজ করে যেগুলো তোমরা অলরেডি জানো। ঠিক আছে, যেগুলো তোমরা অলরেডি সামনাসামনি দেখেছো। তো এটা কি হয় না, এটা এই যে পেডাগজিক্যাল ইউজের ক্ষেত্রে এটার একটা কাজ আছে, যে সোশিওলজিকে বোঝাতে গেলে আমাকে কমন সেন্স ইউজ করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে পয়েন্টস অফ ডাইভার্জেন্স। তাহলে কোন কোন জায়গায় দুটো একে অন্যের থেকে পৃথক হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে বলছে মেথোডোলজিক্যাল রিগার ভার্সেস ইনটিউশন। সোশিওলজি ইজ সায়েন্টিফিক, কমন সেন্স ইজ পারসেপশন বেসড। তাহলে এখানে কিন্তু কোনো অ্যাজ সাচ মানে কোনো সায়েন্সের কোনো জায়গা নেই। ঠিক আছে, এটা হচ্ছে ইনটিউশন বা পারসেপশনের উপর বেস করে কমন সেন্স তৈরি হয়, এটা একটা বড় ডিফারেন্স। নেক্সট হচ্ছে অবজেক্টিভিটি ভার্সেস সাবজেক্টিভিটি। সোশিওলজি সিক্স ইম্পার্শিয়ালিটি, কমন সেন্স রিফ্লেক্টস বায়াস। ঠিক আছে, তাহলে এখানে কোন একটা বিষয়ে কমন সেন্সের যে মতামত সেটা কি করবে, তার মধ্যে যে অলরেডি যে মানে একটা বায়াসনেস রয়েছে, ঠিক আছে, বা প্রিজুডিস রয়েছে, সেই জিনিসটাই কিন্তু তার ওই কমন সেন্সের একটা প্রত্যক্ষ প্রকাশ। ঠিক আছে, তো সেই কারণের জন্যই আমরা এখানে কি বলছি না, সোশিওলজি সিক্স ইম্পার্শিয়ালিটি। সোশিওলজির কাজ হচ্ছে মানে একদম পুরোপুরি ইম্পার্শিয়াল থেকে একটা জিনিসকে স্টাডি করা। কমন সেন্স, সেখানে কমন সেন্স সবসময়তেই দেখা যাচ্ছে সেখানে বায়াসনেস রিফ্লেক্ট করছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে জেনারেল ভার্সেস পার্টিকুলার। তাহলে সোশিওলজি লুকস ফর প্যাটার্নস, অর্থাৎ যেটা আমি জেনারেলিটি, অর্থাৎ যেটা সব সোসাইটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো এরকম প্যাটার্ন খুঁজে বেড়াচ্ছে। কমন সেন্স এক্সপ্লেন্স ইন্ডিভিজুয়াল কেসেস। ঠিক আছে, তাহলে কমন সেন্স কোন একটা বিষয়ে মতামত দিতে খুব বেশি দেরি করে না, যে আচ্ছা ওই ফ্যামিলিটার এরকম ব্যাপার, হ্যাঁ ওই তো ওরা এরকম করে বলে এইরকম জিনিস ঘটছে আর কি। ঠিক আছে, তো এই যে একটা সঙ্গে সঙ্গে তার একটা মতামত দেওয়া, এটা কমন সেন্স করে, এবং এটার সাথে কোনো রকম প্যাটার্নের কথা এরা ভাবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কেস আমি পেলাম, সেটাকে আমি এক্সপ্লেন করে দিলাম কমন সেন্স দিয়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল ভার্সেস আনক্রিটিক্যাল। তাহলে সোশিওলজি সবসময় তোমার কি করছে না, কোয়েশ্চেন্স রিয়েলিটি, অর্থাৎ এই যে তোমার যে ধারণাগুলো সেগুলোকে সবসময় কি করছে না, কোয়েশ্চেন করছে। কমন সেন্স অ্যাকসেপ্টস ইজ অ্যাজ ন্যাচারাল। তাহলে যেটা সামনে চোখের সামনে আমি দেখছি, ঠিক আছে, রিয়েলিটি, সেটাকে
মানে যেরকম ভাবে আমাকে দেখানো হচ্ছে আমি সেভাবে অ্যাকসেপ্ট না করে সেটাকে কোয়েশ্চেন করছি, সেটা নিয়ে রিসার্চ করছি, সেটার পিছনের আরো ডাইনামিক্সগুলো আমি দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমার সোশিওলজি। আর যখন সেটাকে আমি ন্যাচারাল বলে বা এটাকে উইদাউট এনি কোয়েশ্চেন আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে কমন সেন্স। বেশ, এরপরে আমরা আসছি এই বিষয়ে, মানে কিছু থিঙ্কার্সের কিছু মতামত আছে, সেগুলো একটু দেখে নিই। তো মানে যখন সোশিওলজি প্রথম শুরু হয়েছিল, অর্থাৎ অ্যাজ আ ডিসিপ্লিন যখন প্রথম মানে তার আবির্ভাব ঘটেছিল একাডেমিক ডিসিপ্লিন হিসাবে, আমরা জানি যে সেটা করেছিলেন কে না, এই ডুরখেইম। তাহলে এই যে ডুরখেইম যখন এক এক করে তিনি বলতে শুরু করলেন, মানে সোশিওলজি কমন সেন্সের থেকে আস্তে আস্তে তাকে আলাদা করতে শুরু করলেন এবং এটাকে একটা সায়েন্টিফিক ডিসিপ্লিন হিসেবে তার মান্যতা দেওয়া শুরু হতে লাগলো। তো তখন তিনি যে একটা মানে রেভলিউশনারি কনসেপ্ট নিয়ে এলেন, সেটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্ট। তাহলে উনি কি বললেন, সোশ্যাল ফ্যাক্টস অ্যাজ থিংস। তাহলে সোশ্যাল ফ্যাক্টকে বস্তু হিসাবে কল্পনা করে তাকে স্টাডি করো, ঠিক আছে। তো এটা আমরা যখন ডুরখেইম পড়েছি বা পড়বো, সেইখানে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এর অনেক রকম বৈশিষ্ট্য আছে, যখনই সেই বৈশিষ্ট্যগুলো আমি কোনো একটা ঘটনার উপরে আরোপ করছি, দেখছি যে হ্যাঁ মিলে যাচ্ছে, আমি সেই ঘটনাটাকে তখন কোয়ালিফাই করছি যে হ্যাঁ এটা একটা জেনারেল ফ্যাক্ট নয়, এটা হচ্ছে একটা সোশ্যাল ফ্যাক্ট। তো এগুলো তখন আমরা আলোচনা করা যাবে সেগুলো নিয়ে, বা করা হয়েছে। এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্ট অ্যাজ থিংস। তাহলে যেরকম তার একটা মানে সোশিওলজি মাস্ট স্টাডি অবজেক্টিভ এক্সটার্নাল রিয়েলিটিস, এগুলো সবই হচ্ছে মানে তোমার হচ্ছে যে সোশ্যাল ফ্যাক্ট, নর্মস, লজ, ইনস্টিটিউশনস ইন্ডিপেন্ডেন্ট অফ পার্সোনাল ওপিনিয়ন। তাহলে যে জিনিসগুলো তোমার হচ্ছে যে মানে একজন ব্যক্তির বাইরে অবস্থান করছে, ঠিক আছে, বা তাকে কন্ট্রোল করছে, সেই সেই জিনিসগুলো, সেটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্ট। তো সোশ্যাল ফ্যাক্টের আমরা যেরকম যখন দেখেছিলাম যে তার বিখ্যাত যে একটা রিসার্চ ছিল সুইসাইড নিয়ে, সেটা খুব ভালো রকমভাবে আমাদেরকে বোঝালো যে সোশ্যাল ফ্যাক্ট কি আর কমন সেন্স কি, দুটোর মধ্যে পার্থক্য করতে। তাহলে সুইসাইডকে তখন সে সময় যে র্যাম্পান্ট একটা সুইসাইড রেটের যে হঠাৎ করে একটা মানে প্রচুর বেড়ে গেছিল, তিনি যে বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে বিভিন্ন রকমের সেখানে ফিল্ড স্টাডি করে আলটিমেটলি তিনি দেখালেন যে সুইসাইড যেটা একটা কমন সেন্স তৈরি হয়ে গেছিল, সুইসাইড হচ্ছে একটা পিওরলি ইন্ডিভিজুয়াল চয়েস, অর্থাৎ ওর লাইফে মানে ওর বাঁচার ইচ্ছে নেই, ঠিক আছে, ও সুইসাইড করে নিয়েছে, এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট বা ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট, ঠিক আছে। সেখান থেকে তিনি প্রমাণ করলেন যে না, এটা মানে ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট অ্যাক্ট নয়, এটা হচ্ছে এর মধ্যে আছে একটা প্রচন্ড রকম ভাবে সোশ্যাল ডিটারমিনেন্টস কাজ করছে, যেরকম রিলিজিয়ান, ইন্টিগ্রেশন, রেগুলেশন। এবং এর উপর বেস করে তিনি 4 রকমের সুইসাইড মানে তিনি হচ্ছেন যে দিলেন আমাদেরকে, যে এই 4 ধরনের 4 রকমের সুইসাইড হয়। তো সুইসাইড মানেই সব সুইসাইড একই রকম, সেরকম নয়। এটা হচ্ছে প্রচন্ড রকম ভাবে একটা সুইসাইড হচ্ছে একটা সোশ্যাল ফ্যাক্ট। তাহলে ডুরখেইম স্টাডি অফ সুইসাইড কি দেখালো না, শোড ভ্যারিয়েশনস ইন সুইসাইড রেটস বাই রিলিজিয়ন, ফ্যামিলি টাইজ অ্যান্ড সোশ্যাল কোহেশন। প্রুভড সুইসাইড ইজ শেপড বাই সোশ্যাল কন্ডিশন, নট জাস্ট পার্সোনাল সাইকোলজি। তাহলে এই যে একটা পরীক্ষা যে হয়েছিল, ঠিক আছে, এটা সোশিওলজির ক্ষেত্রে একটা রিমার্কেবল একটা এক্সপেরিমেন্ট এই সুইসাইড নিয়ে, যেটা আলটিমেটলি এস্টাবলিশ করলো কি যে হ্যাঁ, কমন সেন্স আর সোশিওলজি দুটো পুরোপুরি ডিফারেন্ট থিং। আমরা কমন সেন্সের উপর বেস করে কখনোই কিন্তু সেটা আমরা কোনো মতামতে উপনীত হতে পারি না, ঠিক আছে, সেটার সোশিওলজিক্যাল স্টাডি সেখানে চাই। তাহলে এই ব্যাপারে আমরা ডুরখেমের কাছে কৃতজ্ঞ। নেক্সট হচ্ছে ম্যাক্স ওয়েবার। তাহলে ম্যাক্স ওয়েবার একটা কনসেপ্ট দিয়েছিলেন, জার্মান সোশিওলজিস্ট, জার্মান ভাষায় একটা কথা তিনি বলেছিলেন শব্দ, সেটা হচ্ছে ভার্স্টেহেন। ভার্স্টেহেন, এই ভার্স্টেন কথাটার মানে হচ্ছে, উনি বললেন যে এটা ভার্সেস কমন সেন্স। তাহলে কি না, ভার্স্টেন মানে হচ্ছে ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং। ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং, তিনি কি বলছেন না, সোশিওলজি মাস্ট গ্রাস দ্য মিনিং পিপল অ্যাটাচ টু দেয়ার অ্যাকশনস, নট জাস্ট অবজার্ভ বিহেভিয়ার। তাহলে বলছেন যে তুমি কোনো একটা পার্টিকুলার কাউকে অবজার্ভ করছো বাইরে থেকে, বাট তার মাথার মধ্যে এক্স্যাক্টলি কি চলছে, কেন সে এই কাজটা করছে, সেটা তুমি জানার কোনো রকম কোনো চেষ্টা করছো না। এই জিনিসটাও হচ্ছে তোমার এক ধরনের বায়াসনেস তৈরি করছে। তো কি করতে হবে না, বলছে যে এই যে ভার্স্টেহেন মানে হচ্ছে যে যে অ্যাকশনটা করছে তার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে দেখা।
ঠিক আছে? তাহলে কমন সেন্স কি বলছে? এক্সপ্লেন অ্যাকশনস অ্যাজ সারফেস লেভেল। তাহলে হি ওয়ার্কস হার্ড বিকজ হি ওয়ান্টস মানি। তাহলে সে খুব মানে পরিশ্রমী বা কাজ করছে খুব বেশি, তার কারণ কি না, তার টাকা চাই। ঠিক আছে, সেটা হচ্ছে একটা কমন সেন্স ভিউ। সেখানে আমরা দেখছি সেটা হচ্ছে একটা সারফেস লেভেল, অর্থাৎ যেটা উপরে উপরে দেখা যাচ্ছে সেটাকেই এক্সপ্লেন করছে। আমি ওই যে অ্যাক্টর, যে ছেলেটি কাজ করছে, তার মাথার ভেতরে দেখতে চাইছি না যে তার পারিপার্শ্বিক অবস্থা কিরকম, সে কোন সিচুয়েশনে আছে, সে তার কেন টাকার দরকার। সেখানে যখন তিনি বলছেন যে না আমাদেরকে এইভাবে স্টাডি করতে হবে, সোশিওলজিক্যাল ইনসাইট কি বলছে না, গোজ ডিপার লিঙ্কিং অ্যাকশনস টু কালচার, হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, ওয়ার্ক এথিক বাই রিলিজিয়ান অ্যান্ড ক্যাপিটালিজম। তাহলে উনি তখন বলছেন যে এই যে কিছুজন খুব বেশি কাজ করছেন, এটা তাদের ওয়ার্ক এথিক্স, এটা তাদের মানে তার টাকার জন্য শুধুমাত্র নয়, এটা হচ্ছে তাদের রিলিজিয়ান, তাদের মানে ক্যাপিটালিজম, এগুলো ইনসেন্টিভাইজ করছে। এবং সে কিন্তু কি করছে না, মানে ন্যাচারালি আর কি বেশি করে কাজ করছে অন্যদের থেকে, সেটা হচ্ছে তার নেচার, ওয়ার্ক এথিক্স এখানে কাজ করছে। তো এই জিনিসগুলোকে আমি তখনই বুঝতে পারবো যখন আমি সেগুলোর ভেতরে গিয়ে পরে আরো স্টাডি করব, বা তার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলোকে দেখার চেষ্টা করব যে সে কোন জায়গা থেকে বিলং করছে, তার ধর্ম কি, সে কোন কালচারে বড় হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, তার থট প্রসেস কি, সবকিছুর তার উপরে ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে ভেরস্টেইন বনাম কমন সেন্স। নেক্সট হচ্ছে আমাদের চার্লস রাইট মিল কি করলেন, তিনি বললেন সোশিওলজিক্যাল ইমাজিনেশনের কথা। ঠিক আছে, তার বিখ্যাত বই দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন 50s দশকে রিলিজ করেছিল। তো তিনি এই টার্মটা নিয়ে এলেন, এবং এটাও একটা রিমার্কেবল একটা কনসেপ্ট। এখন অবধি আমরা এটাকে পড়ি, আমাদেরকে এই টপিকটা নিয়ে ইন ডিটেলে আরো পড়তে হবে, সোশিওলজিক্যাল ইমাজিনেশন। তাহলে উনি কি বলছেন, এই সোশিওলজিক্যাল ইমাজিনেশন কি না, এবিলিটি টু কানেক্ট পার্সোনাল ট্রাবলস উইথ ওয়াইডার পাবলিক ইস্যুস। তাহলে তোমার যেটা মনে হচ্ছে যে এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত সমস্যা, সেটার সাথে তোমাকে কি করতে হবে না, পাবলিক ইস্যু অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার একটা মানে কি বলবো, মানে একটা বড় সার্বজনীন একটা ঘটনার সাথে সেটাকে লিঙ্ক করতে হবে। এবিলিটি টু কানেক্ট পার্সোনাল ট্রাবলস উইথ ওয়াইডার পাবলিক ইস্যু। এক্সাম্পল যেরকম আনএমপ্লয়মেন্ট ইজ নট জাস্ট ইন্ডিভিজুয়াল ফেলিয়ার। তাহলে আমরা কি বলছি যে এই ছেলেটি আনএমপ্লয়েড বা এই বেকার, তার কারণ হচ্ছে যে সে একটা চাকরি পায়নি, সে মানে সেই রকম তার যোগ্যতা নেই। ঠিক আছে, আমরা যোগ্যতার প্রশ্ন তুলে দিচ্ছি, কিন্তু আমরা তারপরে পরবর্তীকালে সেটাকে দেখা যাচ্ছে না তার সাথে ইকোনমিক সিস্টেম এবং পলিসির একটা প্রচন্ড রকম ভাবে লিঙ্কেজ রয়েছে। অর্থাৎ যে ইকোনমিক সিস্টেম তোমার কি করছে না, সেখানে সবাইকার যে একটা চাকরি হবে বা ইউনিভার্সাল যে একটা প্রত্যেকটা বাড়িতে একজন চাকরি পাবে, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না, পলিসি সেইভাবে ফ্রেমড হচ্ছে না। তো যার ফলে মানে অনেকাংশে এই পলিসি দায়ী ও এই ছেলেটির বেকার থাকার জন্য। তাহলে এটা হচ্ছে তোমার সোশিওলজিক্যাল ইমাজিনেশন। তাহলে কি বলছে না, এক্সপ্লেন্স প্রবলেমস অ্যাজ পার্সোনাল শর্টকামিংস, হি লস্ট হিজ জব বিকজ হি ইজ লেজি। তাহলে সে অলস বলে তার কাজ চলে গেছে। সোশিওলজিক্যাল ইনসাইট কি বলছে, মুভস বিয়ন্ড সারফেস এক্সপ্লেনেশন টু রিভিল স্ট্রাকচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল ফোর্সেস শেপিং লাইফস। তাহলে এখানে কি বলছে, এখানে তখন বলছে যে না শুধুমাত্র তার ওই মানে লেজি বলে চাকরি চলে যায়নি, হয়তো গভর্নমেন্টের কোনো সেই সময় কোনো পলিসি এমন এসছে যে কোনো খরচা বেড়ে গেছে এবং যে কাজে রেখেছে তার ক্ষমতা নেই যে এতগুলো লোককে চাকরিতে রাখার। তো শুধুমাত্র বিকজ অফ তার লেজিনেস তার চাকরি যায়নি, সেখানে আদৌ ওয়াইডার ইস্যু রয়েছে যেগুলোর জন্য তার চাকরি গেছে। তাহলে এটা বলছেন কে না, এটা হচ্ছে আমাদের সি রাইট মিল। নেক্সট হচ্ছে আমাদের অ্যান্থনি গিডেন্স বলছেন ডাবল হারমিনিউটিক্স ভার্সেস কমন সেন্স। তাহলে ডাবল হারমিনিউটিক্স কি না, তার যা বক্তব্য সেটা হচ্ছে যে টু লেয়ার্স অফ ইন্টারপ্রিটেশন ঘটে, এটাকেই বলছে ডবল হারমিনিউটিক্স। মানে হারমিনিউটিক্স কথাটার মানে হচ্ছে যে দ্য ব্রাঞ্চ অফ নলেজ যেটা ইন্টারপ্রিটেশনকে স্টাডি করে, যে আমি একটা জিনিসকে কিভাবে ইন্টারপ্রিট করছি। তাহলে ডাবল হারমিনিউটিক্সের অর্থ হচ্ছে দুটো লেয়ার অফ ইন্টারপ্রিটেশন। কিরকম, পিপল ইন্টারপ্রিট দেয়ার ওন ওয়ার্ল্ড, মানে আমরা যেভাবে আছি লেম্যান, অর্থাৎ যারা সোশিওলজি নিয়ে পড়াশোনা করছে না, তারা তারা তাদের দুনিয়াটাকে একটা রকম ভাবে ইন্টারপ্রিট করছে। তুমি সেটাকে তাকে কান ধরে বলতে পারবে না যে না না তুমি সোশিওলজি পড়ো, তোমাকে এইভাবে জিনিসটাকে দেখতে হবে, সেইভাবেই দেখছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার কমন সেন্স, পিপল ইন্টারপ্রিট দেয়ার ওন ওয়ার্ল্ড, সোশিওলজি স্টাডি দিস ইন্টারপ্রিটেশন প্রডিউস থিওরিজ। তাহলে তারা কমন সেন্সের থ্রু দিয়ে যে জিনিসটাকে দেখছে সেটাকে সোশিওলজি তুলে আনছে এবং তারপরে রিসার্চ করে সেটা নিয়ে তত্ত্ব তৈরি করছে। দিস ইন্টারপ্রিটেশন প্রডিউস থিওরিজ।
আচ্ছা, এখানে একটা ফিডব্যাক এফেক্ট কাজ করছে কিরকম না, প্রথমে বলছে সোশিওলজিক্যাল আইডিয়াজ এন্টার এভরিডে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিশেপ বাই আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে একটা ফিডব্যাক লুপ কাজ করছে, অর্থাৎ প্রথমে ধরো তোমার একটা কমন সেন্স গ্রো করেছে সমাজে, তারপরে সোশিওলজি এলো, সোশিওলজি সে এক একটা করে কমন সেন্সকে তুললো এবং সেগুলোকে কোনোটাকে ঠিক কোনোটাকে ভুল এরকম প্রমাণ করতে শুরু করলো। এবং তারপরে যখন দেখা যাচ্ছে সোশিওলজিক্যাল টার্ম যেগুলো, সেগুলো আস্তে আস্তে কি হচ্ছে সেই লেম্যানদের মধ্যেও পৌঁছে যাচ্ছে। যেরকম হচ্ছে ক্লাস, জেন্ডার রোল, পিয়ার প্রেশার, এগুলো এখন সচরাচর সবাই আমরা ইউজ করি। ঠিক আছে, যে সোশিওলজি নিয়ে কখনো পড়েনি সে ওই সোশিওলজিক্যাল টার্মগুলোকে ইউজ করছে। তো তখন কি তাদের চর্চার বিষয়, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে যে মানে ওই লেম্যান কমন সেন্স যেটা আছে সেটা ইনফ্লুয়েসড হচ্ছে কার দ্বারা না, সোশিওলজিক্যাল থিওরিজের দ্বারা সেটা ইনফ্লুয়েসড হচ্ছে। আবার সেই জিনিসটাকে সোশিওলজি তুলছে, আবার সেটাকে তোমার মানে সেখান থেকে তত্ত্ব তৈরি করছে। তার ফলে কি না, একে অন্যকে তোমার কন্টিনিউয়াসলি রিশেপ করে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিডব্যাক লুপ। এন্টার এভরিডে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিশেপ লে আন্ডারস্ট্যান্ডিং। কমন সেন্স ভিউ কি বলছে, বেসড অন এভরিডে পারসেপশনস অ্যান্ড কালচারাল অ্যাজাম্পশন। সোশিওলজিক্যাল ইনসাইট কি বলছে না, ট্রান্সফর্ম দিস পারসেপশন ইন্টু সিস্টেমেটিক নলেজ হুইচ দেন রি এন্টার কমন সেন্স। তাহলে ওই যেটা বললাম যে এইভাবে চক্র আকারে সেটা কিন্তু ঘুরে চলেছে একটা লুপের মতো। তো এই মোটামুটি আমাদের আজকের। আচ্ছা, আর কি একটা কি আছে, হ্যাঁ এবার ইলাস্ট্রেশন কিছু আছে সেটা একটু দেখে নি, মানে এতক্ষণ অনেকগুলো ইলাস্ট্রেশন বললাম অলরেডি, আরো কিছু স্পেসিফিক আছে যেগুলো একটু বলে নি। যেরকম কমন সেন্স আর সোশিওলজি, কাস্ট সিস্টেমের ব্যাপারে কমন সেন্স কি না, এখানে আমরা স্ক্রিপচারাল যেটা লেখা রয়েছে সেটাকে আমরা কমন সেন্স হিসেবে এতকাল ধরে দেখে এসেছি কি না, কাস্ট সিস্টেম মানেই হচ্ছে এটা একটা ন্যাচারাল ডিভাইনলি অর্ডেন্ড, পূর্বজন্মে কোনো তার কর্মফল খারাপ ছিল যার জন্য এই জন্মে তার নিচু কাস্ট হয়েছে, আগের জন্মের কোনো পুণ্য মানে করেছিল যার জন্য এই জন্মে তার হায়ার কাস্টে সে জন্মেছে। ঠিক আছে, তো তার সাথে আমরা কর্মফল এসব হ্যানত্যান জুড়ে একটা কমন সেন্স একটা বানিয়ে নিয়েছি। সোশিওলজি কি বলছে যে না, এটা এত সহজ ব্যাপারটা নয়, এর মধ্যে একটা প্রচন্ড রকম কি আছে, সোশ্যাল কনস্ট্রাক্ট মেনটেন থ্রু এন্ডোগ্যামি, রিচুয়াল, পাওয়ার রিলেশন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে কাস্ট সিস্টেম মেনটেন হচ্ছে এত এত হাজার বছর ধরে না, এন্ডোগ্যামি, রিচুয়াল এবং পাওয়ার রিলেশন। এখানে একটা পাওয়ার রিলেশনের খুব বড় যোগাযোগ আছে, যে জিনিসটা ওই কমন সেন্সে পুরোপুরি মিসিং। ঠিক আছে, সেখানে কিন্তু পাওয়ারের কথা কেউ বলে না। একইভাবেই জেন্ডার রোলস, কমন সেন্স কি না, এই মহিলাদেরকে মেয়েদেরকে এরকম ভাবেই বানানো হয়েছে যে তারা বাড়ির কাজ মানে খুব ভালো করতে পারে, এটা হচ্ছে একটা কমন সেন্স। ঠিক আছে, ন্যাচারালি তারা ভালো কাজ করে। সোশিওলজি কি বলছে, জেন্ডার রোলস আর সোশ্যালি কনস্ট্রাক্টেড অ্যান্ড রিপ্রোডিউস থ্রু প্যাট্রিয়ার্কি অ্যান্ড সোশ্যালাইজেশন। তাহলে এখানে প্যাট্রিয়ার্কি আর সোশ্যালাইজেশনের একটা খুব বড় ভূমিকা আছে, যে এই জিনিসটাকে নর্মালাইজড বা কমন সেন্সে নিয়ে যাওয়া হয়েছে যে মেয়েদের কাজই হচ্ছে ঘরে থেকে কাজকর্ম করা, তারা সেটাই ভালো করতে পারে। ঠিক আছে, যদি আমাদের সমাজ মানে সেখানে যদি ক্ষমতা মেয়েদের হাতে থাকতো তাহলে হয়তো অন্যটাও হতে পারতো, কিন্তু সেটা যেহেতু হয়নি তাই জন্যই এটা কমন সেন্সে পরিণত হয়েছে। নেক্সট হচ্ছে ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স। কমন সেন্স কি বলছে, ক্রিমিনালস আর বর্ন উইথ ব্যাড ক্যারেক্টার। তাহলে যে ক্রিমিনাল সে এরকমই, সেটাই তার স্বভাব, সে জন্ম থেকেই ক্রিমিনাল। কিন্তু সোশিওলজি কি বলছে, ক্রাইম রেজাল্টস ফ্রম স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি, অ্যানোমি, লেবেলিং অ্যান্ড সোশ্যাল স্ট্রেন্থ। তাহলে এই এতগুলো রিজন আছে একজনকে ক্রিমিনাল তৈরি করতে। ঠিক আছে, সেটা কিন্তু ওই তার নিজের ক্যারেক্টারিস্টিক্স নয়, বা সে জন্মের থেকে কিন্তু ক্রিমিনাল হয়ে জন্মায়নি, তাকে পারিপার্শ্বিক তার সমাজ বাধ্য করেছে এই পথ বেছে নিতে। তো এই রকম জিনিসগুলোই হচ্ছে আমাদের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি সোশিওলজি যখন আমরা মানে পড়ছি, কমন সেন্সের সাথে এইরকম ভাবে আমরা ডিফারেন্স খুঁজে পাচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। বুঝতে না পারলে ডেফিনেটলি কমেন্ট করো। ঠিক আছে, আর এটা নিয়ে আমাদেরকে মানে ধরে রাখতে হবে যে যদি কখনো প্রশ্ন আসে 10 কি 20, তার বেশি আসার কথা নয়। কিন্তু যদি কখনো বাই চান্স 40 চলে আসে তার জন্য একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকা উচিত। বেশ, চলো।